সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের অনলাইন ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো পৌরনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সুশাসন চ্যাপ্টারটি। সুশাসনে গত ক্লাসে আমি সুশাসনের সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য পড়িয়েছি। আজ আমি তোমাদের পড়াবো সুশাসনের গুরুত্ব। আধুনিক বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োচিত একটি বিষয় হলো সুশাসন। এটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। সুশাসন সম্পর্কে ম্যাককর্নি সুশাসনের একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, গুড গভর্নেন্স is the relationship between civil society and the state, between government and governed, the rule and ruled। অর্থাৎ সুশাসন হলো রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুশাসনের গুরুত্ব প্রসঙ্গে ইউএনডিপি ও ওয়ার্ল্ড ব্যাংকের বক্তব্য হচ্ছে, সুশাসনের মাধ্যমে অংশগ্রহণ, দায়বদ্ধতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন নিশ্চিত হবে। ইউএনডিপি আরও মনে করে যে সুশাসনের মাধ্যমে নাগরিকগণ তাদের আগ্রহ বা আশা আকাঙ্ক্ষাকে প্রকাশ করতে পারে, তাদের অধিকার ভোগ করে এবং তাদের চাহিদাগুলো মেটাতে পারে। অন্যদিকে ওয়ার্ল্ড ব্যাংকের দৃষ্টিতে সুশাসনের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক সম্পদগুলোর টেকসই উন্নয়ন ঘটে থাকে। সুশাসন সম্পর্কে তাত্ত্বিক বিশ্লেষক মিশেল ক্যামডিসাস বলেন, গুড গভর্নেন্স is important for countries at all stages of development। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। নব্য প্রতিষ্ঠানবাদী তাত্ত্বিক ডগলাস নর্থ, রোনাল্ড কোজ, জেমস বুকানন, রবার্ট সলসন প্রভৃতি তারা মত প্রকাশ করেন যে রাষ্ট্রে অর্থনৈতিক প্রণোদনা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানের বিকাশ ঘটাতে পারে না, সে রাষ্ট্র কখনোই নিরবিচ্ছিন্ন ও টেকসই উন্নয়ন প্রক্রিয়া লালন করতে পারে না। প্রতিষ্ঠানের বিকাশের জন্য আবশ্যকীয় উপাদান হলো সুশাসন। অর্থাৎ এই মতবাদের মূল কথা হলো সুশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো এবার আমরা বোর্ডে সুশাসনের গুরুত্বের যে পয়েন্টগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করি। এবার আসো আমরা তাহলে পয়েন্টগুলি দেখি। প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে রাষ্ট্রের সকল দিক ও উন্নয়নের সুশাসন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জাতির বৃহত্তর স্বার্থ রক্ষায় সুশাসন। তৃতীয়ত হচ্ছে প্রশাসনিক গতিশীলতার ভিত্তিতে সুশাসন। চতুর্থত রাজনৈতিক নেতৃত্বের চারিত্রিক শুদ্ধতায় সুশাসন। 5 নম্বর হচ্ছে দুর্নীতি প্রতিরোধে সুশাসন। 6 নম্বর হচ্ছে অশুভ বিদেশি শক্তির প্রভাব মুক্ততায় সুশাসন এবং অশুভ দেশীয় শক্তির প্রভাব মুক্ততায় সুশাসন। 8 নম্বর হচ্ছে স্বাধীন বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সুশাসন। আমরা প্রথম পয়েন্টে দেখি রাষ্ট্রের সকল দিক উন্নয়নে সুশাসন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সুশাসনের গুরুত্ব অনস্বীকার্য। রাষ্ট্রের নাগরিকদের জন্য শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার নিশ্চিত করা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, মানব সত্তার মর্যাদা নিশ্চিত করা, নারীর অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন ও সুষম সুযোগ সুবিধা নিশ্চিত করা, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত ও শুদ্ধাচারী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুশাসন অপরিহার্য। এক কথায় বলা যায়, সুনির্দিষ্ট একক কোনো লক্ষ্য ও উদ্দেশ্য নয়, বরং রাষ্ট্রের সকল দিক ও পর্যায়ে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। দ্বিতীয় পয়েন্টে আমরা দেখি জাতির বৃহত্তর স্বার্থ রক্ষায় সুশাসন। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাসন ব্যবস্থায় কর্তৃত্বপরায়ণতা, পিতৃতান্ত্রিকতা ও স্বজনপ্রীতিরোধ এবং গণতন্ত্র ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সুশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিকতা পরিহার করে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি করা সম্ভব, ফলে জাতির বৃহত্তম স্বার্থ রক্ষা করা যায়। পরের পয়েন্টে আমরা আসি প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধিতে সুশাসন। সুশাসনের ফলে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পায়।
প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে অনেক বেশি সচেতন থাকে। ক্ষমতার উদ্যত অপব্যবহার রোধ, কর্মের দীর্ঘসূত্রিতা, লাল ফিতার দৌরাত্ম্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চার অভাব ইত্যাদি দূরীকরণ কেবল সুশাসনের মাধ্যমেই সম্ভব। ফলে প্রশাসনিক কাজকর্মগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি পায়। এবার আমরা আসি 4 নম্বর পয়েন্ট, রাজনৈতিক নেতৃত্বে চারিত্রিক শুদ্ধতার সুশাসন। সুশাসনের মাধ্যমে রাজনৈতিক নেতাদের চারিত্রিক শুদ্ধতা আসে। নীতিক প্রশ্নে অটল থাকা, নিজের বা অন্যের প্রতি প্রদর্শিত অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া, অন্যায় নির্দেশকে অগ্রাহ্য করা, অঙ্গীকার বা প্রতিশ্রুতি রক্ষা করা, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রভৃতি চারিত্রিক সবলতা নেতাদের মাঝে সুশাসনের মাধ্যমে সৃষ্টি হয়। পরের পয়েন্টে আমরা দেখি দুর্নীতি প্রতিরোধে সুশাসন। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যেসব দুর্নীতি পরিলক্ষিত হয় তা হল প্রকল্পে দুর্নীতি, সরকারি রাজস্ব আদায়ে দুর্নীতি, সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে দুর্নীতি, সেবামূলক প্রতিষ্ঠানে দুর্নীতি, শিক্ষামূলক প্রতিষ্ঠানে দুর্নীতি প্রভৃতি সুশাসনের মাধ্যমে কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। 6 নম্বরে আমরা দেখি অশুভ বিদেশি শক্তির প্রভাবমুক্ততায় সুশাসন। সুশাসনের ফলে দেশীয় উন্নয়নের মাধ্যমে বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা হ্রাস পায়। দেশীয় রাজনীতিবিদগণ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়গুলোতে বিদেশি প্রভু শক্তির অনধিকার চর্চার প্রতিবাদ করেন। তাই বিদেশি শক্তির প্রভাবমুক্ত থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য সুশাসন অনস্বীকার্য। এরপরে আমরা আসি অশুভ দেশীয় শক্তির প্রভাবমুক্ততায় সুশাসন। কোনো দেশের অর্থনৈতিক অনুন্নয়নের অন্যতম একটি কারণ হচ্ছে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সিন্ডিকেট। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ব্যবসায়ী রাজনীতিবিদদের হাতা কঠোর হস্তে দমন করা সম্ভব। ঋণখেলাপি শ্রেণী যাতে রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ না পায়, প্রতিনিধি নির্বাচনে যাতে অর্থের যোগান দিতে না পারে সেজন্য আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। এর পরের পয়েন্টে আমরা আসি 8 নম্বরে দেখতে পাচ্ছি স্বাধীন বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা বৃদ্ধি পায়। বিচার বিভাগে যোগ্য ও নির্দলীয় বিচারকগণ নিয়োগ পান। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিচারকদের উপযুক্ত সম্মানী ও ভাতা প্রদান করা সম্ভব হয়। বিচারকগণ নিরপেক্ষভাবে তাদের বিচার কার্য সম্পন্ন করতে পারেন। তারা সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে রায় প্রদান করতে পারেন। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। এবার আমরা আসি 9 নম্বর পয়েন্টে গঠনমূলক চিন্তাভাবনা ও পরিকল্পনায় সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে বলে সাধারণ জনগণ তাদের মৌলিক অধিকারগুলো উপভোগ করতে পারে। সন্ত্রাসী, জঙ্গিবাদ বা যে কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম কঠোর হস্তে দমন করা হয়। তাছাড়া সুশাসনের মাধ্যমে মানুষের ধ্বংসাত্মক চিন্তা চেতনার পরিবর্তন ঘটে। সাধারণ জনগণ গঠনমূলক চিন্তাভাবনা ও পরিকল্পনা করতে অনেক বেশি উৎসাহিত হয়। 10 নম্বর আমরা দেখি আর্থসামাজিক উন্নয়নে সুশাসন। সুশাসনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত হয়, কেননা সুশাসনের ফলে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি পায়। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার সৃষ্টি হয়। সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়। ফলে ব্যবসায়িক লেনদেন বৃদ্ধি পায়। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় থাকার ফলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়, পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়নও বৃদ্ধি পায়। এরপর আমরা আসি 11 নম্বরে সংবিধানের সার্বভৌমত্ব রক্ষায় সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সংবিধানের মূল নীতি ও অন্য বৈশিষ্ট্যগুলো সংরক্ষণ করা সম্ভব হয়। সকল কাজে সংবিধানের প্রাধান্য দেওয়া হয়। জাতীয় সংসদ, প্রশাসন ও রাষ্ট্রীয় কার্যক্রমগুলো সংবিধান অনুসারে পরিচালিত হয়। তাই বলা যায় সুশাসন প্রতিষ্ঠার ফলে সংবিধানের সার্বভৌমত্ব বজায় থাকে। এবার আমরা দেখি দেশপ্রেম ও সুশাসন। একটি সুখী ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে
জনগণ যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং জাতীয় স্বার্থকে বড় করে দেখে, সুশাসন সেদিকে সজাগ দৃষ্টি রাখে। সুশাসনের এই নজরদারি মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করে, আবার দেশপ্রেমে উদ্বুদ্ধ জনগণ সুশাসন প্রতিষ্ঠায় নিজেকে ব্যস্ত রাখে। এরপর আমরা দেখি 13 নম্বর, মৌলিক অধিকার রক্ষা ও গণতন্ত্রকে শক্তিশালীকরণে সুশাসন। জনগণের মৌলিক অধিকার এবং বাক স্বাধীনতা রক্ষা করার জন্য সুশাসন অপরিহার্য। সুশাসন প্রতিষ্ঠিত হলে জনগণের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা রক্ষা করা সম্ভব হয়, ফলে গণতন্ত্র শক্তিশালী হয়। অধিকন্ত গণতন্ত্রের পূর্বশর্তগুলো একমাত্র সুশাসনের মাধ্যমে পূরণ করা সম্ভব হয়। এবার তাহলে আমরা আসি আজকের সুশাসনের গুরুত্বর সর্বশেষ পয়েন্ট, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সুশাসন। সাম্প্রতিক সময়ে সমগ্র বিশ্বে সরকারি খাতের পাশাপাশি নাগরিকদের কর্মসংস্থানে বেসরকারি খাতও যথেষ্ট অবদান রাখছে। বেসরকারি খাতের প্রতি সহযোগিতা না থাকলে রাষ্ট্রসমূহে বেকারত্ব বাড়বে, আর বেকারত্ব বৃদ্ধি পাওয়া মানে দারিদ্র্য বেড়ে যাওয়া। সুশাসন প্রতিষ্ঠিত হলে সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার হবে এবং দারিদ্র্য বিমোচন হবে। এর ফলে বেসরকারি খাতে কর্মসংস্থান বাড়বে। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের প্রথম লক্ষ্য হচ্ছে দারিদ্র্যকে অর্ধেকে কমিয়ে আনা। সুশাসন প্রতিষ্ঠিত থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে সহজেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে আমরা শিখতে পারলাম সুশাসনের গুরুত্ব, আমাদের আর্থসামাজিক উন্নয়নে সুশাসন কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে। তোমরা বাসা খুব মনোযোগ দিয়ে বিষয়টি পড়বে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।